প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় মানে অংশীদারি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি আমাদের ময়মনসিংহ বোর্ড 2022 এসেছে। এই সৃজনশীল 4-এ এখানে দেখতে পাচ্ছ তিনজন অংশীদারের নাম বলা আছে, দুলাল, বেলাল, হেলাল। তারা পালকি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বার করিয়েছে। তারা হচ্ছে এই প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তাদের প্রতিষ্ঠানের যে লাভ লোকসান তারা এই অনুপাত অনুসারে বর্ণনা করে, সেটা হচ্ছে 3:2:1। আর তারা এটা শুরু করেছিল 2021 সালে জানুয়ারি প্রথম দিকে। তাদের মূলধনের পরিমাণ ছিল প্রথম জনের 2 লক্ষ টাকা, দ্বিতীয় জনের ছিল 1,50,000 টাকা এবং তৃতীয় জনের ছিল 1 লক্ষ টাকা। তারপরে এই দুলাল এবং হেলাল এই দুই ব্যক্তি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য এই প্রতিষ্ঠান থেকে বাৎসরিক তারা বেতন পায়। প্রথম ব্যক্তি পাচ্ছে মানে দুলাল পাচ্ছে এখান থেকে 20,000 টাকা এবং এই হেলাল পাচ্ছে এখান থেকে 25,000 টাকা বেতন পাবো। তারপরে বলা আছে যে মূলধন এবং উত্তোলনের উপর সুদ হচ্ছে 10%। মূলধনের পার্সেন্টেজটা 10, আবার উত্তোলনের সুদ হচ্ছে 10। তারপরে বলা আছে যে অংশীদারগণ সারা বছর প্রত্যেকেই মাসের শেষে উত্তোলন করেছে, যথাক্রমে 2,000, 1,500 এবং 1,000 এটা নগদ উত্তোলন করেছে। এই ছিল মূলত তথ্যাবলী। আর নিচে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে এরকম যে মিস্টার দুলাল ও হেলাল যৌথভাবে বেলালকে তারা দুইজন প্রতিশ্রুতি দিয়ে এনেছে যে আমাদের সাথে যৌথভাবে ব্যবসা করো, যদি তোমার লস হয় তাহলে এটা আমরা দেখবো। তাহলে দুলাল এবং হেলাল যৌথভাবে বেলালকে বললো যে নিশ্চয়তা দিল যে মূলধনের সুদ এবং অন্যান্য সুবিধা ছাড়াও সে কমপক্ষে মুনাফার অংশ পাবে 30,000 টাকা। মানে তার মুনাফার অংশ যদি 30,000 থেকে কম হয় তাহলে তারা এই দুজন ব্যক্তি তাদের এই ভাগ থেকে দিয়ে পূরণ করে দেবে, এই বলা। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা শেষে বলেছে যে এখানে তাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ হচ্ছে 60,000 টাকা, মানে নিট মুনাফা যাকে আমরা বলি। এই তথ্যগুলো নিয়ে আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ আগে বলা আছে যে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করা। প্রশ্নে কিন্তু বলা ছিল যে উত্তোলনের সুদ হচ্ছে আমাদের 10%। আর আমাদের এই প্রশ্নে আমাদের অংশীদার হচ্ছে 3 জন। এই যে দেখতে পাচ্ছ আমাদের কথা সলিউশনটা, উত্তোলনের সুদ বলেছিল আর 3 জন অংশীদারের নাম আমরা লিখলাম। আর তারা প্রত্যেকে মাসের শেষ উত্তোলন করেছে। আমাদের প্রশ্ন বলা ছিল প্রথম জন উত্তোলন করেছিল 2,000, তারপর 1,500, তারপর হচ্ছে 1,000। আমরা প্রত্যেকটির যে ফিগারগুলো দেওয়া আছে লিখলাম। আর প্রশ্নে বলা ছিল যে উত্তোলনের সুদ 10%, যার জন্য প্রত্যেকটাকে আমরা 10% করেছি। এখন কথা হচ্ছে আমরা কেন এই 5.5 ইউজ করলাম। প্রশ্নে বলা ছিল মাসের শেষে, যার জন্য আমরা 5.5 এনেছি। যদি এরকম বলা থাকতো প্রশ্নে যে মাসের শুরুতে তারা উত্তোলন করবে, তাহলে কিন্তু আমরা 6.5 দ্বারা প্রত্যেকটি ক্ষেত্রেই গুণ করতাম। আর যদি এরকম বলা থাকতো যে মাসের মাঝামাঝি তারা উত্তোলন করেছে, তাহলে আমরা 6 দ্বারা গুণ করতাম। কিন্তু এখন আমাদের প্রশ্ন বলা আছে যে এই মাসের শেষে তারা উত্তোলন করেছে, যার জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে 5.5 দ্বারা গুণ করেছি। এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে 2,000কে আমরা 10% করে পেয়েছি 200 টাকা। তার সাথে এটা গুণ করার পরে আমাদের টাকা হচ্ছে 1,100। সেইভাবে এটা গুণ করার পরে গুণ করে পেয়েছি আমি এই 825 টাকা। আর এই ক্যালকুলেশন করে আমি পেয়েছি 550 টাকা। এই ছিল মূলত আমাদের আগের আনসারটা। তারপরে দেখতে পাচ্ছ যে ক্ষয়েতে বলা আছে যে অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয় করে, মানে প্রত্যেক অংশীদারই কি পরিমাণ মুনাফা পাবে তার পরিমাণ নির্ণয় করে। মানে মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই এখানে লাভ লোকসান আমরা বিবরণটা প্রস্তুত করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই এখানে লাভ লোকসানের কাজটা করবো। দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি লাভ লোকসানের যে ঘরটা কিরকম হয় তা লিখে রেখেছি। লাভ লোকসানের ঘরটা কিরকম হয় অলরেডি আমি লিখে রেখেছি। দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আমাদের ডেবিট পক্ষ আর এই হচ্ছে আমাদের ক্রেডিট পক্ষ। এই দুই ভাগে বিভক্ত হয় আমাদের এই লাভ লোকসানের 5টা এই বিবরণ টাকা এইভাবে ঘরটা হয়। আর এই দিক দিয়ে আমাদের 4টা কাজ করতে হয় টোটাল। এই দিক দিয়ে আমাদের 4টা কাজ করতে হয়, এই দিক দিয়ে আমাদের 3টা কাজ করলেই হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই দিকে কোন 4টা কাজ করতে হবে। প্রথমে আমাদের করতে হবে মূলধনের সুদের পরিমাণের কাজটা। প্রথমে মূলধনের সুদের কাজ করবো। মূলধনের সুদের কাজ করার পর আমি বেতনের কাজ করবো। যদি তারপরে ঋণের সুদ থাকে তাহলে ঋণের সুদ, সর্বশেষ কাজটা হবে মুনাফার। এই 4টা কাছে এই ডেবিট পাশে আমাদের হয়ে থাকে। আমি আবার রিপিট করছি, প্রথমে আমরা করবো মূলধনের সুদ, তারপরে বেতন, তারপরে হচ্ছে ঋণের সুদ, সর্বশেষ হচ্ছে আমাদের মুনাফার কাজটা। এই 4টা আমাদের ডেবিট পক্ষে। আর ক্রেডিট পাশে আমাদের হবে প্রথমেই মুনাফার কাজটা, মানে যে লাভটা দেওয়া থাকবে প্রশ্নে এটা লিখবো। এই লাভ দেওয়ার পরে আমি আবার এইভাবে একটি টাইটেল দেবো যে অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসেবে টাইটেল দেওয়ার পরে আমাদের কাজ হবে পণ্য উত্তোলন যদি থাকে তা না, আর পণ্য উত্তোলন আনার পরে আমাদের কাজ থাকে বাকি শুধু উত্তোলনের সুদ। এই দুইটার যদি থাকে তাহলে আমরা টাইটেল দিয়ে এই কাজটি করবো। তাহলে রিপিট করছি আমি আবারও, এদিক দিয়ে আমাদের 4টি কাজ আর এদিক দিয়ে আমাদের 3টি কাজের মতন। হ্যাঁ, প্রথমে আমরা নিট মুনাফার কাজটা করে নেবো, তারপরে অংশীদারদের মূলধন টাইটেলটা দিয়ে পণ্য উত্তোলন আর উত্তোলনের সুদের কাজটা করবো। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে ডেবিট পাশে কাজটা করি, তারপরে অন্যান্যটা করবো। ডেবিট পাশে যাই লিখে আমাদের টাইটেল হবে অংশীদারদের মূলধন হিসাব। আমি প্রথমেই বলেছিলাম লিখবো আমি মূলধনের সুদ, যার জন্য লিখে নিলাম মূলধনের সুদ। এটা ব্র্যাকেটে রাখবো, আমরা গুছানোর সুবিধার্থে। এখন খুঁজবো আমাদের ব্যক্তি কয়জন ছিল, মানে কয়জন ব্যক্তি ছিল আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ব্যক্তি ছিল 3 জন। প্রথম ব্যক্তির নাম ছিল দুলাল, তাহলে দুলালের নাম লিখবো। তারপরে ছিল বেলাল, বেলালের নাম লিখলাম। সর্বশেষ নামটি হচ্ছে আমাদের হেলাল, আমরা হেলালের নামটি লিখলাম। এখন প্রত্যেকেই কিছু না কিছু মূলধন আমাদের প্রতিষ্ঠানে দিয়েছে, যে পরিমাণ মূলধন দিয়েছে তা আমরা এখানে আনবো। প্রথম ব্যক্তি 2 লক্ষ টাকা মূলধন প্রদান করেছে, তৃতীয় ব্যক্তি হচ্ছে 1,50,000, তৃতীয় ব্যক্তি হচ্ছে 1 লক্ষ। আর মূলধনের উপরে সুদ হতে হবে আমাদের 10%, এটা বলা আছে। তাহলে এই কাজটা আমরা করি। এই হচ্ছে আমাদের প্রথম ব্যক্তি, তার পরিমাণ ছিল মূলধনের 2 লক্ষ। দ্বিতীয় ব্যক্তির মূলধনের পরিমাণ ছিল 1,50,000 এবং সর্বশেষ ছিল আমাদের 1 লক্ষ। সকল টাকার উপরে আমাদের 10% করতে হবে, তা প্রশ্নে একদম স্পষ্ট বলা ছিল, যার জন্য আমরা 10% করে নিচ্ছি। এটাকে যদি 10% করি আমরা ব্যালেন্স পাবো 20,000, আর এটাকে যদি 10% করি আমরা পাবো 15,000, আর এটাকে যদি আমরা করি 10% তাহলে আমরা পাবো 10,000। এই ছিল আমার মূলধনের সুদের কাজটা। তারপরে দেখবো আমরা বেতন। হ্যাঁ, তারপরে ঋণের সুদ, এগুলো আনার চেষ্টা করবো। আমি টাইটেলটা দিয়ে নিয়েছি, কারণ আমি আগে বলেছি যা লিখি না টাইটেল দেবে অংশীদারদের মূলধন হিসাব, তারপর লিখছি বেতন। এখন দেখবো প্রশ্নে যে বেতন আসলে কয়জন পেয়েছে। প্রশ্নের বেতন কথাটা কয়জন জন ছিল। এখানে দেখতে পাচ্ছি 20,000 আর 25,000 টাকা বেতন পেয়েছে। আর ব্যক্তি হচ্ছে দুলাল এবং হেলাল, এই হচ্ছে আমাদের 2 জনের টাকা। দুলালের টাকা হচ্ছে 20,000 আর হেলালের টাকা হচ্ছে 25,000। এই দুইটা কাজ করে আমরা যা পাবো তারপর এই টাকাগুলো লিখে নিব। তারপরে আমাদের কাছ থেকে ঋণের সুদ,
এখন ঋণের সুদ বলতে ঋণের অ্যামাউন্টই প্রশ্নে বলা নেই, এমন কোনো কাজে আমাদের প্রশ্নে পাইনি, তাহলে ঋণের সুদ পাবো না। সর্বশেষ কাজটা বাকি থাকে শুধু মুনাফার কাজটি, সর্বশেষ কাজটি যা বাকি থাকে তা হচ্ছে মুনাফার কাজটি। কিন্তু মুনাফার কাজটি করতে গেলে আমাদের টাইটেল দিতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব। টাইটেল দেওয়ার পর আমাদের লিখতে হবে যে মুনাফার অংশ আমাদের সাধারণত এই ডেবিট পাশে হয়, আর প্রশ্নে আমাদের মুনাফার পরিমাণটা বলেছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমার পুরো লাভ লোকসানটা করতে হচ্ছে আর কি। এখন মুনাফার অংশ বের করতে গেলে আমাদের অবশ্যই ক্রেডিট পাসটা পুরোটা শেষ করে আসতে হবে। ক্রেডিট পাশে যা যা বসে প্রয়োজনীয় সব শেষ করে তারপরে আমাদের মুনাফার অংশের কাজটা করতে হবে। তাহলে ক্রেডিট পাশের কাজটা একদম সেরে নিই। ক্রেডিট পাশে বলেছিলাম আমি নিট মুনাফা হবে, প্রশ্নে আমাদের নিট মুনাফা বলেছিল 60,000 টাকা। তাহলে আমরা নিট মুনাফার পরিমাণ লিখতে পারি 60,000 টাকা। তারপরে আমাদের অংশীদারদের মূলধন দিয়ে বলেছিলাম পণ্য উত্তোলন যদি থাকে তারপর এটা লিখবো, আর উত্তোলনের সুদ থাকলে উত্তোলনের সুদ লিখবো। প্রশ্নে আমি খুঁজে দেখেছি অলরেডি যে পণ্য উত্তোলন বাবদ কোনো কাজ নেই প্রশ্নে বলা, তাহলে পণ্য উত্তোলন যেহেতু নেই তাহলে তো শুধু একটি কাজই থাকে, তা হচ্ছে উত্তোলনের সুদটা অলরেডি আমরা কোথাকে বের করে রেখেছিলাম, তার থেকে এনে নেব। এই হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাব টাইটেল। কিন্তু এখন আমি যেহেতু উত্তোলনের সুদ আনছি, আমি ব্র্যাকেটে অবশ্যই করে দেবো এখানে যে উত্তোলনের সুদ। এই টাইটেল দেওয়ার পরে আমরা নামগুলো ডিক্লেয়ার করবো। আর আমরা কিন্তু কোথাকে বের করেছিলাম যে প্রথম ব্যক্তির উত্তোলনের সুদের পরিমাণ ছিল 1100, দ্বিতীয় ব্যক্তিটা ছিল 825, তৃতীয় ব্যক্তিটা ছিল 550। এই সবগুলো এখন যোগ করে এখানে লিখে নিব। এই হচ্ছে আমাদের ব্যালেন্সটা লিখলাম। তারপরে তার কোনো কাজ আমি দেখি না এই আমাদের এই পাশে হতে। তাহলে এখন আমরা কী করবো, এই ব্যালেন্সগুলো খেয়াল করে দেখবো যে টাকাগুলো কীরকম হয়, এবং এই ব্যালেন্সগুলো আমরা দেখবো টাকাগুলো কীরকম হয়, কোন পাশে বেশি হয় তা আমাদের খেয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এখন আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমাদের ডেবিট পাস হয়ে গেছে বেশি টাকা, আর ক্রেডিট পাস হচ্ছে কম। মানে ক্রেডিট দ্বারা আয়কে বোঝানো হয়েছিল আর ডেবিট দ্বারা ব্যয়কে বোঝানো হয়েছিল। আমার ব্যয় হয়ে গেছে বেশি আর আমার আয় হচ্ছে কম। তাহলে এই অনুপাত আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আমার এই মুনাফা বের করা এই প্রসেসে একদমই সম্ভব হবে না। এখানে আমরা মুনাফা বের করতে পারছি না। কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল একটা অ্যামাউন্ট, তোমরা যদি দেখতে পাচ্ছ প্রশ্নে বলেছিল যে বন্টনযোগ্য মুনাফা। প্রশ্নে এরকম বলা ছিল যে আমাদের বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকাকে আমরা বন্টনযোগ্য মুনাফা ধরে আমরা তিনজনের মাঝে ভাগ করে দেবো। এই অঙ্কের যে এই প্রসেসটি আমরা যাচ্ছিলাম সেটা আমরা এখন ফলো করতে পারবো না। তাহলে এই হচ্ছে আমার বন্টনযোগ্য মুনাফা 60, এটাকে আমার সবার মাঝে ভাগ করে দিতে হবে, মানে তিনজন ব্যক্তির মাঝে ভাগ করে দিতে হবে। আর অনুপাত তো বলাই ছিল যে 3:2:1 এই অনুপাতে ভাগ করবো। আচ্ছা, তাহলে প্রাথমিক যদি বর্ণনা করি আমরা, তাহলে আমরা ওই পুরোটা স্কিপ করবো। আমি আগে যা করেছি পুরোটা স্কিপ করবো, এখান থেকে আমরা স্টার্ট করতে পারি খ নাম্বার দিয়ে, কারণ আমরা ওই লেভেলে যদি যাই তাহলে আমাদের ক্ষতি হয়ে যায়। তাহলে বন্টনযোগ্য মুনাফা 60, আমরা তিনজন ব্যক্তির নাম এখানে ডিক্লেয়ার করবো। ব্যক্তিগুলো ছিল প্রথম দুলাল, বেলাল, হেলাল। প্রত্যেকটি নাম আমরা এখানে লিখবো, দুলাল, বেলাল এবং সর্বশেষ নামটি হচ্ছে হেলাল। তাহলে প্রত্যেকটি আমাদের এই অনুপাত অনুসারে ভাগ করে দিতে হবে টাকাটা। এই যে লিখলাম 60,000, প্রত্যেককে এখানে আমরা 60,000 টাকা লিখলাম। এখন সবাইকে আমরা এই অনুপাতটা যদি আমি যোগ করি তাহলে যোগ পর্ব হচ্ছে আমাদের 5, আর এখানে 1, তাহলে হচ্ছে আমাদের 6। এই 6 লিখবো আমরা নিচে, আর এই প্রথম জনের অংশটা আমরা লিখবো উপরে। সেমভাবে আবার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 6 লিখবো আমরা নিচে, মানে যোগফলটা নিচে লিখবো, আর দ্বিতীয় ব্যক্তির অংশটা লিখবো উপরে। সর্বশেষ কাজটা আমরা এইভাবেই করবো, এখানে লিখবো 6, এখানে লিখবো আমরা 1। এইভাবে প্রত্যেকটা আমরা ভাগ করে দেবো, দেখবো আসলে কার কম পড়ে বা এই শর্ট পড়ে কার। এই হচ্ছে তাদের প্রাথমিক বন্টন। প্রাথমিকভাবে বুঝতে পারছি যে প্রথম ব্যক্তি 30,000, দ্বিতীয় ব্যক্তি 20 এবং তৃতীয় ব্যক্তি 10,000 পাবে। কিন্তু প্রশ্নে কিন্তু একটু অন্যরকমভাবে বলা ছিল। প্রশ্নে বলা ছিল এরকম যে দুলাল এবং হেলাল এই দুই ব্যক্তি যৌথভাবে এই বেলালকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি কমপক্ষে 30,000 টাকা পাবে। এখন আমরা প্রশ্নে যদি দেখি বেলাল কিন্তু 30,000 টাকা পায়নি। এই প্রশ্নে এখানে যদি দেখি বেলাল কিন্তু 30,000 টাকা পায়নি, তার আরও 10,000 টাকা শর্ট আছে। এটা অবশ্যই আমার দিতে হবে, এই টাকাটা অবশ্যই দিতে হবে তাকে। আমরা কথা যেহেতু দিয়েছিলাম তাকে পুরোপুরি 30,000 দিতে হবে, কিন্তু এই 10,000 টাকা এই দুই ব্যক্তি দিবে। এই দুলাল এবং হেলাল এই দুই ব্যক্তি যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, এই দুই ব্যক্তি দিবে। এখন এই দুই ব্যক্তির যে অনুপাতটা, এই দুই ব্যক্তির অনুপাত হচ্ছে 3:1। এই দুই ব্যক্তির অনুপাত হচ্ছে আমাদের 3:1। তাদের অনুপাতটা লিখলাম এবং তাদের যোগফল হচ্ছে 4। তাহলে টাকার প্রয়োজন হচ্ছে 10,000, এই 10,000 টাকা তারা বন্ধন করে নেবে। তাহলে এই 10,000 টাকা বন্ধন করার নিয়ম হলো প্রথমে যে দুলাল কী করবে, এই 10,000-এর 4 দিয়ে ভাগ হবে এবং 3 দ্বারা গুণ হবে। তাহলে এই কাজটা করলে 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে 7,500। দুলাল এটা বহন করবে, আর বাকি টাকাটা মানে 7,500, আর বাকি টাকা তো আমার এইভাবে ভগ্নাংশ কাজ না করলে চলে, কারণ আমি বুঝতে পারছি আর 2500 টাকা বাকি। এই বাকি টাকা বহন করবে হেলাল। তাহলে হেলালের এই যে ব্যালেন্স দিল তার থেকে আমাদের 2500 টাকা মাইনাস করতে হবে, আর প্রথম ব্যক্তির কাছ থেকে আমাদের মাইনাস করতে হবে এই টাকাটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে সঠিক মুনাফাটা পাবো। তাহলে এই টাকা থেকে এই টাকা বাদ দিলে আমরা পাবো 7,500, আর এই টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিই তাহলে আমাদের এখানে হবে 22,500 টাকা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।